যে আমরা কখনো এই বড় বড় কথা কয়ে সেটাতে থাকতে পারি না। তো আমার শেষ কথা একটাই, যে ভারতের সাথে আমাদেরকে একটা খুব ব্যালেন্সড একটা সম্পর্ক বজায় রাখতে হবে, এবং সেটা যেটা আমাদের এই ছাত্ররা, আমাদের তরুণরা ইঙ্গিত দিচ্ছে বারবার, তারা যেটা বলতে চায় যে ভারতের সাথে আমরা সম্পর্ক রাখবো চোখে চোখ রেখে। এই যে বিপ্লবের সাথে সাথে এত বড় একটা বিপ্লব ঘটে গেল, তখন তখন তারা যে কথাগুলো বলতো সেটাই আইন হয়ে যেত, সেটাই একটা সারা বাংলাদেশের মানুষের লব্ধ হয়ে যেত, সারা বাংলাদেশের মানুষ ইকো করতো সেই কথাটাই। তারা তখন ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে করা ছাড়া যা করতে চাইতো সেটাই করতে পারতো। এই ধরনের অবস্থা তারা ছিল। কিন্তু যে কারণে হোক, তাদের রাজনৈতিক নির্বুদ্ধিতার কারণে হোক, বা তাদেরকে গার্ড যারা করতেছেন, যারা এই সরকারে আছেন তাদের কারণে হোক, নানা কিসিমের আপনার পোলারাইজেশনের কারণে, নানা কারণে তারা সেটা থেকে সরে এসছে। আমি এদেরকে যতটা না দোষাবো, তার চেয়ে বেশি এই সরকারে যারা ছিলেন, যে মুরব্বীরা ছিলেন, যে ওল হ্যাগার্ড, যারা সত্যিকার অর্থে ছেত্রে জেলেদেরকে গাইড করতে পারে নাই, বিপ্লবকে গাইড করতে পারে নাই, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে নাই, এবং এই ছাত্রদেরকে তাদের যে শক্তি, তাদের যে মানে স্পিরিট, এই স্পিরিটটাকে যারা জাতি গঠনে কাজে লাগাইতে পারে নাই, তাদেরকে প্রথমত দোষাইতে হবে। শুধু দোষা না, তাদেরকে আসামির কাঠ গড়া দাঁড় করাইতে হবে। প্রথমত হচ্ছে যে দেখেন, আজকে সেনাবাহিনীর একটা উইন্টার এক্সারসাইজ, যেটাকে শীতকালীন তাদের মহড়া এটা হয়ে থাকে, সেটা হয়েছে সম্প্রতি, এবং এটাকে কেন্দ্র করে সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার নিয়ম অনুযায়ী গেলেন, তিনি বক্তব্য দিয়েছেন, আমাদের জওয়ানদেরকে উৎসাহিত করেছেন, এবং জওয়ানদেরকে উৎসাহিত করে জাতিকে এক উৎসাহ ব্যঞ্জক বক্তব্য রেখেছেন। এটা কনভেনশনাল যেভাবে নিয়ম সেটা উনি করেছেন। এটাকে আমরা ভারতের প্রসঙ্গ আসলেই এক ধরনের জুজুর ভয়, বা এক ধরনের আমাদের মধ্যে কাজ নাই তো খই ভাজ, এই ধরনের একটা ব্যাপার স্যাপার আছে। ভারত কখনো আমাদেরকে এই সার্জিক্যাল স্ট্রাইক বলেন, আর ডাইরেক্ট স্ট্রাইক বলেন, বা দখল বলেন, আগ্রাসন বলেন, এগুলো ডাইরেক্ট করবে না। এটা এত বড় স্টুপিড তারা নয়। এটা 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 আমার সাধারণ জ্ঞান এটা বলে কখনোই করবে না। সুতরাং তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এখানে মহড়া দিতে হবে, মোসেতা দিতে হবে, আমাদের শক্তি ক্ষয় করতে হবে, আমাদের সেনাবাহিনী জওয়ানদেরকে অ্যালার্ট থাকতে হবে। অতিরিক্ত আমি আননেসারি মনে করছি, বরঞ্চ আমাদের সে এফার্ট, সে প্রচেষ্টা, সে কষ্ট, সেই ইনভেস্টমেন্টটা আমাদের দেশীয় কাজে যদি ব্যয় করা যায় ওই সময়টা এবং ওই এফার্টটা, ওই প্রচেষ্টাটা, তাহলে আমাদের কাজ হবে, আমাদের লাভ হবে। শুধু শুধু এই জুজুর ভয় নিয়ে এক ধরনের শক্তি ক্ষয় করা এবং মাথা নষ্ট করার কোনো যুক্তি দেখে না। কারণটা হচ্ছে কি, কারণ তারা কখনোই এই ধরনের ভুল কাজটা তারা করবে না। তারা যেটা করে সাধারণত গত 50 বছর আমরা দেখেছি, সেটা হলো তারা আমাদের কাছ থেকে কিছু ফাও জিনিস পেয়ে আসছে, ফাও পেতে পেতে অভ্যস্ত তারা। মানে কোনো ধরনের পরিশ্রম ছাড়াই, কোনো মানে এক্সপেন্ডিচার ছাড়াই তারা পেয়ে আসছে। এটা যাতে বজায় থাকে, বাংলাদেশ যে একটা ক্লায়েন্ট রাষ্ট্র থাকে, তাদের আমি যেটা আলোচনা করছিলাম ওই যে 50 জন বিচারককে প্রশিক্ষণের জন্য পাঠানোর কথা ছিল, সেই বিষয়টা। তো ওটা করতে গিয়ে এটা আমাদের আগেও ছিল, এরকম ব্যবস্থা ছিল। এখন আমি জানি না হঠাৎ করে সেটা করছেন। হ্যাঁ, এটা যদি করতে পারেন গুড, আমরা তোমাদের সাহায্য নিব না। আমার কাছে মনে হয়েছে কি জানেন, আমার কাছে করোনার সময় না, এই যে বার্মার থেকে যখন 10 লক্ষ রোহিঙ্গা আমার দেশে তারা পাঠাই দিল, দেখলাম তার পরক্ষণে চাউলের জন্য বার্মাতে আমাদের ডেলিগেট গেছেন চাউল কিনতে। মানে একটা হাস্যকর। দেখেন, এমন ভারতের সাথে আমাদের এরকম একটা টানাপোড়েন যাচ্ছে, মানে এরকম একটা আমরা তাদেরকে ধরি অবস্থা, মনে হচ্ছে যেন আমরা অনেক তাদেরকে ডেটার করতে পারবো, অনেক করতে পারবো। আবার আমরা তাদের কাছ থেকে ইয়েদেরকে পাঠাচ্ছি, তাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্য। সোজা কথা সব মিলে আমাদের তো কিছু এমন মানে অবস্থা আছে যে আমরা কখনো বড় বড় কথা কয়ে সেটাতে থাকতে পারি না। তো আমার শেষ কথা একটাই, যে ভারতের সাথে আমাদেরকে একটা খুব ব্যালেন্সড একটা সম্পর্ক বজায় রাখতে হবে, এবং সেটা যেটা আমাদের এই ছাত্ররা, আমাদের তরুণরা
ইঙ্গিত দিচ্ছে বারবার। তারা যেটা বলতে চায় যে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো চোখে চোখ রেখে, এটার মধ্যে সমস্ত কথা চলে আসে, এটার মধ্যে আর কি থাকে না। দ্বিতীয় যে প্রসঙ্গটা বলতে চাইবো, আপনি অবতারণা করলেন যে ছাত্ররা এবং এই বৈষম্য বিরোধী বিপ্লবীরা আলটিমেটাম দিয়েছে, এরকম একটা কথা আপনি বলেছেন। আলটিমেটাম, দেখেন এই আলটিমেটাম ইট ইজ সো লেট, ঠিক আছে। এই ছাত্রদের, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবীদের, আমার মনে হয় এটা আমি জোর গলায় বলতে পারবো, সবচেয়ে বেশি ভোকাল, সবচেয়ে বেশি বলবো না, আমি অনেক বেশি ভোকাল ছিলাম এবং অনেক বেশি আশাবাদী ছিলাম এবং আছি, এখনো আছি, এবং অনেক বেশি উচ্ছ্বসিত। আমি আমার গল্পে যেখানে সেখানে খুব, হ্যাঁ জাতীয় পার্টি কি রাস্তায় ছিল, মানে ভোকাল ছিলেন বলতে সেটা আপনি তো আমরা আমি খুবই ছিলাম এখন, কিন্তু তাদের যে তারা সো লেট, একটা কথা আছে যে অসময় ভেবে করে ব্যাক করলে, একটা কথা আছে। এই যে বিপ্লবের সাথে সাথে এত বড় একটা বিপ্লব ঘটে গেল, তখন তারা যে কথাগুলো বলতো সেটাই আইন হয়ে যেত, সেটাই একটা সারা বাংলাদেশের মানুষের লব্ধ হয়ে যেত, সারা বাংলাদেশের মানুষ ইকো করতো সেই কথাটাই। তারা তখন ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে করা ছাড়া যা করতে চাইতো সেটাই করতে পারতো, এই ধরনের অবস্থা তারা ছিল। কিন্তু যে কারণে হোক, তাদের রাজনৈতিক নির্বুদ্ধিতার কারণে হোক, বা তাদেরকে গার্ড যারা করতেছেন, যারা এই সরকারে আছেন তাদের কারণে হোক, নানা কিসিমের আপনার পোলারাইজেশনের কারণে, নানা কারণে তারা সেটা থেকে সরে এসছে। এবং আমি কিন্তু এই জন্য একটু ইন্টারফেয়ার করছি, যে আমি কিন্তু এই জন্য বলছিলাম যে আন্দোলনের সমন্বয় এবং 5ই আগস্ট পরবর্তী সমন্বয় কিন্তু দৃষ্টি আলাদা হয়ে গেছে, যে আমাদের যে বিপ্লবের অংশীদারিত্ব, সেই অংশীদারিত্ব ছাত্র জনতার হাতে নেই, এবং যে কোনো সিদ্ধান্ত সমন্বয়কের মাধ্যমে বা তাদের সিদ্ধান্তে হয় না। আচ্ছা, এটা স্পষ্ট করা জরুরি। আচ্ছা, রাইট। যেটা বলছিলাম যে ওই সময়টাতে ছাত্ররা যখন বলতো যে বুকের মধ্যে অনেক জ্বালা, বুক পেতেছি গুলি চালা, এটা সারা বাংলাদেশের মানুষ তখন বুক পেতে দিত গুলি চালানোর জন্য। ঠিক সেই অবস্থা এখন আর নাই। কেন নাই? এটা একটা খুব আতঙ্কের বিষয়, চিন্তার বিষয়। এই এত বড় একটা বিপ্লবের, তাহলে কি এই বিপ্লবটা কি বাই চান্স হয়ে গেল? এই ধরনের একটা কথা চলে আসছে, বাই চান্স বিপ্লবটা হয়ে গেল। এই সব মিলিয়ে আমি মনে করি এই ছাত্ররা, এই যুবকরা, এটা ব্যর্থ হওয়ার অর্থ যে তারা ব্যর্থ হবে তা না, কিন্তু এরা যারা এখন বগল দাবা করে মানে মজা নিচ্ছে, যারা বলছে যে মানে এটাই তো হওয়ার কথা, এটাই তো হবে, যারা সুবিধা নিতে চাচ্ছে, অ্যাডভান্টেজ, তাদেরকে এই গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়ে, তাদেরকে বিপদে ফেলে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের একটা সুযোগ যারা নিতে চাচ্ছে, তারাও কিন্তু ইনডাইরেক্টলি বিপদে পড়বে। কারণ এই বিপ্লব এখন বড় কথা না, এখন বড় কথা যেভাবে হোক, বাই চান্স হোক আর যেভাবে হোক, বিপ্লবটা হয়ে গেছে এবং স্বৈরাজী সরকারের পতন হয়েছে। এখন পিছিয়ে তাকানোর আর কোনো সুযোগ নাই। কিন্তু সেটা হবে কিনা আমি 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 ঠিক বুঝতে পারছি না। তখন যে শব্দগুলো, যে ছাত্র জনতা যে ব্লকেট দিয়ে যে শব্দগুলো উচ্চারণ করতো, যে বাংলা ব্লকেট, এখন দেখি এরকম একটা মানে বাংলা ব্লকেট শব্দের উচ্চারণ করে একটা প্রোগ্রাম দেখি সেই অবস্থায় ফিরে আসবে না। সুতরাং আমি যেটা বলতে চাই, আপনি বললেন যে আলটিমেটাম তারা দিয়েছে, এই আলটিমেটাম এটা একটা অনেকটা এখন ফাঁকা বুলির মতো হয়ে যাবে বলে মনে হচ্ছে। এই বিপ্লবের সুযোগ কারা নিতে চাই বলে আপনি মনে করেন? আপনি উল্লেখ করছেন বারবার, বাট নাম বলছেন না। ছাত্ররা না বিএনপি? হ্যাঁ, আবার বলেন, কারা এই সুযোগ নিতে চায়? আপনি যে বারবার বলছিলেন। না সুযোগ তো নিবেই, খুবই স্বাভাবিক। না সুযোগ তো নিবেই, কারণ ছাত্ররা, ছাত্রদেরকে মিন করছেন না বিএনপি? যারা সুযোগ নিবে তারা তো বসে থাকবে না। এটা তো রাজনীতি, এটা তো রাষ্ট্র পরিচালনার বিষয়, এটা তো ছেলে খেলা না। আপনি শুধু কেউ বসে থাকবে না। তো আপনি একটা বিপ্লব, আপনার নেতৃত্ব হয়েছে, সেটা আপনার প্রস্তুতি ছিল না ছিল সেটা বড় কথা, কিন্তু পুরা জাতিটাকে, আমি এদেরকে যতটা না দোষাবো তার চেয়ে বেশি এই সরকারে যারা ছিলেন, যে মুরব্বীরা ছিলেন, যে ওল হ্যাগার্ড, যারা সত্যিকার অর্থে ছেত্রে জেলেদেরকে গাইড করতে পারে নাই, বিপ্লবকে গাইড করতে পারে নাই, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে নাই, এবং এই ছাত্রদেরকে তাদের যে শক্তি, তাদের যে মানে স্পিরিট, এই স্পিরিটটাকে যারা জাতি গঠনে কাজে লাগাইতে পারে নাই, তাদেরকে প্রথমত দোষাইতে হবে। শুধু দোষা না, তাদেরকে আসামির কাঠ গড়া দাঁড়াইতে হবে। কেন এই ছাত্রদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই যে 18 বছর থেকে এই 35 বছরের বয়সী এই ছাত্র তরুণদের
স্পিরিটটাকে, তাদের চেতনাকে, তাদের তেজদীপ্ত স্পৃহাকে কাজে লাগাতে পারছে না, এটার জন্য ইতিহাসে এদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, কারণ তারা নিজেরাও পারে নাই এবং এদেরকে করতে দেয়নি। আমি আরেকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে সবচেয়ে ভালো হতো যেটা, সেটা হচ্ছে যে এই ছাত্রদের নেতৃত্বে যেহেতু এই বিপ্লবটা হয়েছে, তাদের নেতৃত্বে সংগ্রাম, তাদের নেতৃত্বে সংস্কার, তাদের নেতৃত্বে দেশ গঠন, সমস্ত কিছুটাই তাদের অগ্রণী ভূমিকা থাকা উচিত ছিল। এটাই বলে, কারণ তাদের নেতৃত্বে বিপ্লবটা হয়েছে। এখন সেটা যেই কারণে ভূমিকা নাই কোথায় আপনি দেখতে পাচ্ছেন? ভূমিকা নাই কোথায় দেখতে পাচ্ছেন? ওরা তো 3 জন উপদেষ্টা হয়েছে, তাদের কথা তো যথেষ্ট গুরুত্ব আছে। তো ভূমিকা নাই সেটা আপনি কেন 3 জন? আপনি 160 জন উপদেষ্টা, তাহলে কি 160 জন 15 সমন্বয়ক জনকে ছিল, দিয়ে দিবে না হোয়াই নট 158 160 জনকে জন? দিয়ে নো, দিবে? এটা কোনো ইয়ে না। আমি একটা কথা বলি, এই যে হাফেজ আল আসাদ তো উচ্ছেদ করলো, এই যে জোলানি, এই জোলানির বয়স কত জানেন? জোলানির বয়স সর্বোচ্চ 35 হবে, সর্বোচ্চ। এগুলো আমাদের এক শ্রেণীর লোকরা আমাদেরকে, তরুণ সমাজকে মেলাইন করা, তাদের যৌবন শক্তি, জীবনী শক্তিকে খাটো করে দেখানো, এটা আমাদের চিরাচরিত এক ধরনের অভ্যাস আছে এই জাতির। কথা বুঝছেন? এদেরকে যদিও এদের উপরে পুরা ছেড়ে দিত, যখন নাকি 5 তারিখে ওই জুলাই ছেড়ে দিয়েছে, সেই অবস্থা যদি থাকতো সেটা সবচেয়ে ভালো ছিল, কিন্তু সেটা হয় নাই। সেটা যেহেতু হয় নাই, সেটা এখন যা হবার তাই হবে। এখন বিভিন্ন স্টেক হোল্ডার এখানে আছে, এখানে তো কেউ বসে থাকবে না, বসে থাকার কথাও না। এখন নানাভাবে সেটা, এই যে আপনি একটু তার একটা কথা বললেন, মিজানুর রহমান আজহারি এবং বিএনপি, এই যে টাগ অফ ওয়ার চলছে, এটা কিসের টাগ অফ ওয়ার? এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নাই। এটা একটা ক্ষমতার লড়াই। কারণ যখন বিপ্লবীরা লক্ষ্য করছে, এরা সবাই যখন লক্ষ্য করছে যে বিপ্লবীরা পেরে উঠছে না, যে কারণে হোক, যে কারণে তারা একটু হলে হেরে যাচ্ছে মনে হচ্ছে যেন, বিপ্লবের অংশীদারিত্ব সকলের মধ্যে বন্টন না হওয়ার কারণে পেরে উঠছে না, এবং তারা তখন তাদের নিজেদের মধ্যে কে ক্যাশ করবে, অনেক ধন্যবাদ, আগামী দিনে সেটা নিয়ে অসংখ্য ধন্যবাদ। এই ব্যস্ত হওয়ার জন্য এই দুই দলের মধ্যে যে জি বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ওকে।